ক্লাস 12 দ্য পোয়েট্রি পার্ট কবিতার দুটি প্রশ্ন আমি লিখিয়ে দিয়েছি। এটি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেনটা পড়বে, ইভালুয়েট দ্য লাইন পোয়েট্রি পার্ট ইজ নেভার ডেড। বিখ্যাত লাইন দ্য পোয়েট্রি পার্ট ইজ নেভার ডেড, অর্থাৎ পৃথিবীর কবিতা কখনোই মারা যায় না। এই লাইনটির মূল্যায়ন করো। ইভালুয়েট কথাটা মানে হচ্ছে মূল্যায়ন করো। পৃথিবীর কবিতা কখনোই মারা যায় না, এই কবিতাটার এই লাইনটির মূল্যায়ন করো। অর্থাৎ যদি এইরকম করে পড়ে যে হোয়াট ডাজ দ্য লাইন মিন, দ্য পোয়েট্রি পার্ট ইজ নেভার ডেড, একই উত্তর। এই কোশ্চেনটা এইভাবে না এসে ওয়ার্ড দিয়ে আসতে পারে। প্লিজ লুক এট দি বোর্ড। হাউ ডাজ জন কিটস প্রুভ দ্যাট মিউজিক অফ আর্ট নেভার স্টপস? কবি জন কিটস কিভাবে প্রমাণ করেছেন যে পৃথিবীর সঙ্গীত, পৃথিবীর কবিতা কখনোই থামে না? হাউ ডাজ জন কিটস প্রুভ দ্যাট মিউজিক অফ আর্ট নেভার স্টপস? জন কিটস কিভাবে প্রমাণ করেছেন যে পৃথিবীর কবিতা বা পৃথিবীর সঙ্গীত কখনোই থামে না? Answer: the poet has proved that the poetic art never stops. কবি প্রমাণ করেছেন যে পৃথিবীর কবিতা বা পৃথিবীর সঙ্গীত কখনোই থামে না। আমি যখন নোটটি পড়ছি একদম আস্তে আস্তে বলছি, তোমরা দয়া করে এর বাংলা মানেটা লিখে নাও, এতে তোমাদের পড়তে খুব সুবিধা হবে। তোমাদের সঙ্গে আমি ডাইরেক্ট ক্লাস করতে পারছি না। আমরা ডাইরেক্ট ক্লাস করতে না পারার কারণে তোমাদের অনেক জিজ্ঞাসা থেকে যাচ্ছে মনে। তাই বলছি, একদম আস্তে আস্তে বলছি, তোমরা দয়া করে প্লিজ নোটের বঙ্গানুবাদ তোমরা লিখে নাও। আমি অত্যন্ত আস্তে আস্তে বলবো। আমি আবারও পুনরাবৃত্তি করছি প্রথম সেন্টেন্সটির অর্থ বা মানে। The poet has proved that the poetry of art never stops. কবি প্রমাণ করেছেন যে পৃথিবীর সঙ্গীত কখনোই থামে না। কবি প্রমাণ করেছেন যে পৃথিবীর সঙ্গীত কখনোই থামে না। No change of weather or situation can stop the continuation of the music of the earth. No change of weather or situation. আবহাওয়ার কোনো পরিবর্তন বা পরিস্থিতির কোনো পরিবর্তন পৃথিবীর সঙ্গীতের ধারাবাহিকতাকে কখনোই বন্ধ করতে পারে না। আবারও বলছি, no change of weather or situation can stop the continuation of the music of the earth. একদম সোজা বাক্য। আবহাওয়ার কোনো পরিবর্তন বা পরিস্থিতির কোনো পরিবর্তন পারে না পৃথিবীর সঙ্গীতের ধারাবাহিকতাকে বন্ধ করতে। বুঝা গেল? আবহাওয়া বা পরিস্থিতির কোনো পরিবর্তন পৃথিবীর সঙ্গীতের যে ধারাবাহিকতা, ফ্লো, কন্টিনিউশন, তাকে বন্ধ করতে পারে না। কিভাবে প্রমাণ করলেন কবি? At first the birds come to maintain the continuation of the music. প্রথমে পাখিরা এলো এই সঙ্গীতের ধারাবাহিকতাকে রক্ষা করতে। প্রথমে পাখিরা এলো এই গানে ধারাবাহিকতাকে রক্ষা করতে। At first the birds come to maintain the continuation of the music. প্রত্যেকটা অর্ডের মানে একটু জেনে নেবে। এখানে মেনটেন মানে বজায় রাখা। কন্টিনিউশন কথার মানে হচ্ছে ধারাবাহিকতা। অফ দ্য মিউজিক, মিউজিক মানে তোমরা অনেকবারই শুনেছ সঙ্গীত। তাহলে আরেকবার মানেটা কি হয়? প্রথমে পাখিরা আসে এই গানের
ধারাবাহিকতাকে বজায় রাখতে। একটু কথা বলে দিই, মেনটেন এখানে ভার্ব হয়ে আছে, এর নাউন ফর্ম মেনটেনেন্স। মেনটেনেন্স একটু লিখেও দিই, একটু নোট করো। মেনটেন ভার্ব MEINTEN, মেনটেন ভার্ব বজায় রাখা, এর নাউন ফর্ম হচ্ছে মেনটেন্যান্স, এটি নাউন ফর্ম। কন্টিনিউশন সিমিলারলি, কন্টিনিউশন এটা হচ্ছে নাউন ফর্ম। ধারাবাহিকতা এর ভার্ব ফর্ম কন্টিনিউ, চালিয়ে যাওয়া। তোমরা বোধহয় এর অ্যাডজেক্টিভ ফর্মটা জানো, কন্টিনিউশন বা কন্টিনিউ, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কন্টিনিউয়াল বা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াল এবং কন্টিনিউয়াস দুটোই হয় এর অ্যাডজেক্টিভ ফর্ম, এবং অ্যাডভার্ব ফর্ম হয় কন্টিনিউয়াসলি বা কন্টিনিউয়ালি। বুঝা গেল? তাহলে আমি বাক্যটির মানে আরেকবার পরিষ্কার করে দিই তোমাদের। At first the birds come to maintain the continuation of the earth. প্রথমে পাখিরা আসে এই গানের ধারাবাহিকতাকে বজায় রাখতে। Birds become faint as the sun is scorching. কিন্তু তারা ফেন্ট হয়ে যায়। ফেন্ট কথার মানে বলে দিই, দু এক অর্থে আমরা ব্যবহার করি। ফেন্ট মানে মূর্ছিত হওয়া, অজ্ঞান হয়ে যাওয়া। যেমন দ্য ওল্ড ম্যান অফেন ফলস ফেন্ট, বৃদ্ধ লোকটা প্রায় অজ্ঞান হয়ে যায়, মূর্ছিত হয়ে যায়। ফেন্ট আবার ক্লান্ত হয়ে যাওয়া, টিয়ার্ড। তোমরা শুনেছ, বা এক্সহস্টেড বলে একটা ওয়ার্ড শুনেছ। টিয়ার্ড মানে যেটা শুনেছ টায়ার্ড, ওটা উচ্চারণ করছে টিয়ার্ড বলে, ওটা উচ্চারণটা টায়ার্ড না টিয়ার্ড। বা ওয়ারি বলে একটা ওয়ার্ড শুনেছ, WEARY, ওয়ারি, ক্লান্ত। বা যেটা বললাম এক্সহস্টেড, সেটা ক্লান্ত। বাট দে বিকাম ফেন্ট, কিন্তু তারা ক্লান্ত হয়ে পড়ে। অ্যাজ দ্য সান ইজ স্কর্চিং, যেহেতু সূর্য অত্যন্ত প্রকট। সূর্যের তেজ যেহেতু প্রকট, তাই তারা অজ্ঞান হয়ে পড়ে, তাই তারা ক্লান্ত হয়ে পড়ে। লিখছ তো? আমি আবার বলছি, বার্ড দে বিকাম ফেইন্ট অ্যাজ দ্য সান ইজ স্কর্চিং, কিন্তু তারা অজ্ঞান হয়ে যায় যেহেতু সূর্য অত্যন্ত প্রকট। এখানে সূর্য বলতে সূর্যের আলো অত্যন্ত প্রকট, তাই তারা ক্লান্ত হয়ে যায়। বুঝতে পেরেছ? বাট দ্য মিউজিক অফ দ্য আর্থ ডাজ নট স্টপ দেয়ার, কিন্তু কবি তো প্রতিশ্রুতি দিয়েছে প্রকৃতির গান, এ পৃথিবীর গান কখনোই থামে না। তার সেন্টেন্সটা মানে দেখো, বাট দ্য মিউজিক অফ দ্য আর্থ ডাজ নট স্টপ দেয়ার, কিন্তু পৃথিবীর গান সেখানেই থেমে যায় না। পৃথিবীর গান, প্রকৃতির গান, প্রকৃতির সঙ্গীত, প্রকৃতির প্রাণ উচ্ছলতা সেখানেই থেমে যায় না। পাখিরা যখন ক্লান্ত হয়ে যাচ্ছে প্রকট সূর্যের উত্তাপে, তখন আমাদের মনে হতে পারে পৃথিবীর সঙ্গীত বোধহয় এবার দাঁড়িয়ে গেল, পৃথিবীর সঙ্গীত বোধহয় এবার থেমে গেল, কিন্তু তা নয়। বাট দ্য মিউজিক অফ দ্য আর্থ ডাজ নট স্টপ দেয়ার, কিন্তু পৃথিবীর গান সেখানে থেমে রইল না। Then a grasshopper comes to take the lead. কি হলো তাহলে? দেন তখন, কখন? যখন পাখিরা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে তখন। দেন তখন এ গ্রাসহপার, একটা গঙ্গা ফড়িং, একটা ঘাস ফড়িং। গ্রাসহপার কথাটা মানে হচ্ছে গঙ্গা ফড়িং। এই ওয়ার্ডটা আমি যখন কবিতাটা তোমাদের বুঝাই তখন বলে দিয়েছিলাম যে গ্রাস কথার মানে হচ্ছে ঘাস, আর হপ কথার মানে হচ্ছে লাফানো।
তার থেকে এসছে হফার, নট হোপার বাট হফার, গ্রাসা হফার। গ্রাস মানে ঘাস, আর হপ মানে HOP হপ মানে লাফিয়ে বেড়ানো। তার থেকে নাউন ফর্ম হচ্ছে হপার, যে লাফিয়ে বেড়ায়। ঘাসের উপর লাফিয়ে বেড়ায় কে? না সেই পতঙ্গটির নাম আমরা জানি গঙ্গা ফড়িং। Then a grasshopper comes to take the lead. তাহলে বাকরি মানে হলো তারপর গঙ্গা ফড়িং এলো এই দায়িত্বটি নিতে। কোন দায়িত্বটি নিতে? পৃথিবীর গানের ধারাবাহিকতাকে চালিয়ে যাওয়ার দায়িত্ব। গঙ্গা ফড়িং এলো এই দায়িত্ব নিতে। তাহলে ওয়ার্ডটা মনে রেখো, লিড কথার মানে হচ্ছে দায়িত্ব বা রেসপন্সিবিলিটি, দায়িত্ব। লিড কথাটাকে আমরা অনেক অর্থে ব্যবহার করি। লিড মানে পরিচালনা করা বা লিড মানে দায়িত্ব। এখানে হচ্ছে গঙ্গা ফড়িং এলো এই দায়িত্ব নিতে। বাট ইট ক্যানট কন্টিনিউ দ্য মিউজিক ইন উইন্টার। কিন্তু দুঃখের কথা, ইহা শীতকালে তার গান চালিয়ে যেতে পারে না। শীতকালে এই গান গ্রাসহপার চালিয়ে যেতে পারে না। বোঝা গেল মানে এটা? বাট ইট ক্যানট কন্টিনিউ দ্য মিউজিক ইন উইন্টার মানে ইহা পারে না চালিয়ে যেতে। কন্টিনিউ মানে চালিয়ে যায়, একটু আগেই বললাম। ইহা পারে না চালিয়ে যেতে সেই সঙ্গীত ইন উইন্টার, শীতকালে। তাহলে কি হবে? থেমে যাবে নাকি? নো 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 নো। জন কিটস আবার বলছেন, দেখো, আফটার দ্য গ্রাসহপার a teeny creature namely cricket takes the lead. আফটার দ্য গ্রাসহপার অর্থাৎ গঙ্গা ফড়িং এর পর, ঘাস ফড়িং এর পর, এ টিনি ক্রিয়েচার, একটা ছোট্ট পতঙ্গ। এ টিনি, টিনি কথার মানে হচ্ছে ছোট্ট, স্মল। স্মল ক্রিয়েচার কথার মানে হচ্ছে জীব। ক্রিয়েচার অর্থাৎ হচ্ছে ক্রিয়েট থেকে, ক্রিয়েট, ক্রিয়েচার, ক্রিয়েশন, ক্রিয়েটিভ, ক্রিয়েটিভলি, ক্রিয়েটর। ক্রিয়েট মানে সৃষ্টি করা, ক্রিয়েট মানে সৃষ্টি করা। ক্রিয়েচার কথার মানে হচ্ছে সৃষ্টি। অর্থাৎ এই যে আমরা পৃথিবীতে যতটা মানুষ আছি, জীবজন্তু আছে, পতঙ্গ আছে, তাদেরকে বলা হয় একাধিক ক্রিয়েচার। কার? গডের। গডের হচ্ছে আমরা ক্রিয়েচার, সৃষ্টি। উই আর দ্য ক্রিয়েচার্স অফ গড। আর ক্রিয়েটর, ক্রিয়েটর মানে স্রষ্টা, অর্থাৎ গড বা ভগবান বা আল্লাহ। এটা হচ্ছে ক্রিয়েটর, স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং আমাদেরকে, তাকে বলা হয় ক্রিয়েটর। তাহলে বলছে কি যে গঙ্গা ফড়িং এর পর একটা ছোট্ট পতঙ্গ নেমলি ক্রিকেট, যার নাম ঝিঝি পোকা, ঝিঝি পোকা নামে, সে কি করে? টেক্স দ্য লিড, সে দায়িত্ব নেয়। মানেটা বোঝা গেল? ঘাস ফড়িং এর পর একটা ছোট্ট পতঙ্গ ক্রিকেট নামে এই দায়িত্ব নেয়। শো দি ফ্লো অফ দ্য মিউজিক অফ দ্য আর্থ ইজ নেভার ডেড। তাই দেখা যাচ্ছে পৃথিবীর সঙ্গীত কখনোই মারা যায় না। নোটটা পড়বে, আমি মানেটা পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। দয়া করে নোটটা সঙ্গে সঙ্গে লিখে নাও, নচেত কিন্তু নোট আবার তোমাদের মোবাইল থেকে ভ্যানিশ হয়ে যাবে, আবার তোমাকে ছুটতে হবে নোটের জন্য। দয়া করে বলছি, নোটটা লিখে নাও এবং বাংলা অনুবাদটাও লিখে নেবে। ছাড়ছি।